এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। পাপা, তুমি কি করেছো? মাথায় তেল কেন দিয়েছো? তুমি কি জানো না আগামীকাল অনুষ্ঠান? আমি এই চুল নিয়ে অনুষ্ঠানের ছবি তুলবো কি করে বলো তো? ছবি ভালো আসবে না তো। সাইফ হতাশ হলো, ছবি ভালো আসবে না, এটাই মূল সমস্যা। পাত্তা না দিয়ে বলল। সকালে গোসল করবে, তখন শ্যাম্পু করে নিবে। সিয়া শুনল না, মুখ ফুলিয়ে বসল। সাইফ মুচকি হেসে ফুলো ফুলো গাল টেনে দিল, ভাত মেখে এক লোকমা তুলে দিল। সিয়াশা উগ্রচিত্তে সেটি মুখে তুলে নিল, বামার আঙুল কামড়ে দিতে বলেনি। সাইফ চোখ রাঙিয়ে তাকালো সিয়াশার দিকে। সিয়াশা মুখ বাঁকালো। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ, কাঞ্চা সোনা। কর্ণকুহরে প্রবেশ করার সুমধুর শব্দগুলো মস্তিষ্কের নিউরনে তীব্র উৎপাত শুরু করে দিয়েছে। ঘুমন্ত নিশ্চল স্নায়ুগুলো উজ্জীবিত হলো, তবুও ঘুমের রেশ কাটতে চাইল না। চোখ বন্ধ করেই পড়ে রইল কিছুক্ষণ। আর মোড়া ভেঙে চোখ মেলতেই দেখা মিলল ঘুটঘুটে তিমিরে ডোবা নিজের ঘর। থাই গ্লাস আবৃত সাফেদ পর্দা ভেদ করে প্রভাতের আলো ঢুকছে না। পুরোপুরি সকাল হয়নি। প্রতিদিন এমন সময় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকায় আজও এই সময়ে ঘুম ভেঙে গেল সিয়াশার। মুচকি হেসে বিছানা থেকে নামতে গেল সে, কিন্তু নড়তেই ধপ করে কিছু পড়ার শব্দ পেল। সে সচকিত মাটিতে রাখলো, অমনি ঠাস করে কিছু ফেটে গেল। সিয়াশা চিৎকার দিয়ে উঠল, বুক ধরাস করে উঠল তার। সকাল সকাল এসব কি? নিজেকে ধাতস্থ করে নড়চড় না করে সেখানেই বসে রইল। সতর্ক কণ্ঠে মিনিকে ডাকতে লাগলো। মিনি, মিনি ওঠ। ঘরে এসব কি রেখেছিস? নলি ধূপধাপ শব্দ হচ্ছে কেন? পরিবর্তে কোনো আওয়াজ আসলো না। পুনরায় ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মেয়েটি গেল কোথায়? আজ তার আগে উঠল নাকি? এটাও বুঝি সম্ভব? ঘুম কাতুরে মেয়ে, মেয়েটি তার ঘরের মেঝেতে গদি বিছিয়ে ঘুমায়। নিজের রুম খাট দেওয়ার পরেও সে এখানে ঘুমায়। তার একা থাকতে ভয় করে, তার উপর আবার সে বিছানায় ঘুমোতে পারে না, তার গা ব্যথা করে। এত নরম গদিতে সে ঘুমোতে পারে না। সে বিরক্ত হয়ে এসি রিমোট হাতিয়ে বের করলো, সেটি বন্ধ করে গলা উঁচিয়ে বাবাকে ডাকলো। পাপা, পাপা। এবারেও কোনো আওয়াজ আসলো না। উপায় না পেয়ে মোবাইল খুঁজলো, পেল না। তাই সাবধানে বিছানা থেকে নামতে লাগলো। সাথে সাথে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। সে চমকিত আশেপাশে ঘাড় ঘোরালো। পুরো ঘরের সিলিং মেঝে সাদা বেলুন দিয়ে ভর্তি। ঘরের এক কোণে একটা মানব দেহের স্কেলেটন ঝোলানো। টেবিলের ওপর নতুন স্ট্যাথোস্কোপ, নতুন অ্যাপ্রন। ঘরের আরেক পাশে দুটো বড় বড় লাগেজ। আনন্দে ঝলমলে হয়ে ওঠা মুখে দেখছিল সবকিছু। তন্মধ্যেই সমস্বরে আওয়াজ আসতো। কংগ্রাচুলেশনস টু আওয়ার প্রিন্সেস। সিয়াশা খুশি হওয়ার চেয়েও অবাক হয়ে গেল। বাবা নানু ভাইয়ের পেছনে অবস্থানরত লম্বাটে বদনে একফালি হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করল। ঘুমো ঘুমো কণ্ঠে জোর এনে চিৎকার দিয়ে উঠল, মামু! আশরাফ প্রফুল্ল হাসল, হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিল ভাগ্নিকে। সিয়াশা লাফিয়ে পড়ল মামার বুকে। দুজনের বয়সের পার্থক্য হিসাব করলে কেউ বিশ্বাস করে না তারা মামা ভাগ্নি। সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। তুমি কখন আসলে মামু? আমার জন্য একটা মামি এনেছো? সহসা মুখ বিকৃত হয়ে গেল তিনজন হাট্টা খোট্টা দেহাবয়বের ব্যক্তিদের। সিয়াশা অসন্তোষ প্রকাশ করল। বিয়ে নামক প্রথার নাম শুনলে এই তিনজনের মাঝে যত প্রকারের উদাসীনতা দেখা যায়। আশরাফ বিকৃত মুখে বলল, আমি সিঙ্গেল আছি, এটা তোর সহ্য হয় না তাই না শিয়া? হবে কি করে? আমি হ্যান্ডসাম যুবক হয়ে সারা জীবন কাটাই, এটা তো তোদের নানা নাতনি সহ্য হয় না। তুই জানিস বিয়ের কতগুলো ব্যাড এফেক্ট আছে? আমি বলি তুই জানবি কি করে? প্রথমে 1 থেকে 2 হতে হয়, মানে আরেকজনের খরচ বেড়ে গিয়েছে, একজনের রান্নাঘরে বেশি করতে হবে, আবার দিন শেষে মাথায়ও খাবে। আরেকটা শোন, এটা গুরুত্বপূর্ণ একটা কথা, মনে পড়লে আমি বিয়ের কথা কখনো ভাবনাতেও আনতে পারি না। প্রথমে 1 থেকে 2, তারপরে 1 বছরের মাথায় 3 হয়ে যেতে হবে। কত খরচ বেড়ে যাবে একবার ভেবে দেখ।
উপরন্ত বাচ্চারা সারাদিন কান্নাকাটি করে আমার জীবনটার মানেই বদলে দেবে। আশরাফ বিচক্ষণ ভঙ্গিতে বলল। দীর্ঘ বিশাল সংলাপে সিয়াসা হার মানল। বিয়ে মানেই হাজার খানিক অজুহাত প্রস্তুত তিনজনের কাছে। সকাল 10টা। শ্রিয়াসা পার্পেল কালারের কুর্তি পরে সকলের জন্য অপেক্ষা করছে বাহিরে। মিনি তার পাশে বিয়ে বাড়ির সাজ দিয়ে গুনগুন করছে আর হেলে দুলে নাচছে। সেও যাচ্ছে। আশরাফ, আশফাক, সাইফ সকলে এক ধরনের পার্পেল কালারের পাঞ্জাবি পরে বের হয়। 5 মিনিট বাদে সিয়াসা একের পর এক চমক পেয়ে মুগ্ধ চিত্তে হাসল। সে সুখী, খুব সুখী। তার মাথায় 3টা বট গাছ রয়েছে, যা তাকে ছায়া দেয়, আনন্দ দেয়, দুঃখ নিরাময় করে। পুরো দিনটা তার কাছে স্বপ্নের মতো কাটে। মায়ের ইচ্ছা পূরণ করতে পেরে সিয়াসা নিজের কেবিনে ঢুকে ঢুকরে কেঁদে উঠল। ছোটবেলায় মা বলতো তাকে ডাক্তার বানাবে, যেন সে অসহায় মানুষের সেবা করতে পারে ভালো চিকিৎসা দিয়ে। আজ সেই স্বপ্ন তো পূরণ করলো, কিন্তু স্বপ্নের বীজ বপন করা সেই ব্যক্তিটি আর নেই তার পাশে। আজ বহুদিন বাদ সিয়াসার মাথায় দুষ্ট বুদ্ধি করা নেড়েছে। এই নিয়ে তার খুশির অন্ত নেই। গতকাল মামার আনা উপহার খুঁজছিল সে। 2 ব্যাগ উপহার এনেছে তার জন্য। সেগুলো দেখতে দেখতেই অনাকাঙ্ক্ষিত কিছু হাতে বাঁধে। ওগুলো যে বাবা, নানা আর মামার তা বুঝতে বাকি রইল না। ভুলক্রমে হয়তো তার ব্যাগে চলে এসেছে। সেগুলো দেখতেই তার একজনের কথাই মনে ওঠে, সেটা হলো মেজর দর্পণ এহসান। ওই উটকো মেজরের সাথে এটা নিয়ে তার এক দফা দ্বন্দ্ব হয়ে গিয়েছে। তবে নতুন করে উটকো মেজরকে শায়েস্তা করার পন্থা মাথায় আসতেই তার মন আবার আনন্দিত হয়ে ওঠে। কেননা কোথাও না কোথাও মনের গহীনে একটা আফসোস থেকেই যায়, সে ওই উটকো মেজরকে ঠিকঠাকভাবে জবাব দিতে পারেনি। হাত বাড়িয়ে অনাকাঙ্ক্ষিত জিনিসটি চোখের সামনে মেলে ধরল। উটকো মেজর অভাবে ভুগছে না, আজ গুছিয়ে দেবে তার সকল অভাব। সবুজে ঘেরা ছোট পাহাড়টি থেকে বাচ্চারা গড়িয়ে গড়িয়ে নামছে আর খিলখিলিয়ে হাসছে। প্রত্যেকের হাতে কটন ক্যান্ডি। সিয়া দিয়েছে। সকলে সিয়াকে অনুসরণ করেই এখানে এসেছে। তাদের নেত্রী আজ খুব খুশি, তাই তারাও আজ খুব খুশি। সিয়াসা শয়তানি হাসি দিয়ে দর্পণের কোয়ার্টারের সামনে গেল। বাচ্চারাও অমত করল না সুপারম্যান আর সিয়ার মধ্যে তো সন্ধি হয়ে গিয়েছে। এখন আর কোনো অপকর্ম করবে না সিয়া, তাই নির্ভয়ে চলল সিয়াকে অনুসরণ করে। দর্পণ এহসানের প্রধান ফটকে স্কচ টেপ দিয়ে আটসাট করে টানিয়ে দিল সাদা কালো ক্যালভিন ক্লেইনের ছোট পোশাকটি। সাথে কালো মার্কারি দিয়ে বড় বড় করে লেখা একটা কাগজ, যেখানে লেখা আন্ডারওয়্যারের অভাবে ভোগা এক অসহায় মেজরকে আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট্ট সহায়তা। বাচ্চারা সহ মিনি হাঁ করে তাকিয়ে আছে সিয়ার দিকে। তারা ভাবতে পারেনি সিয়া এবারেও এমন দুষ্ট বুদ্ধি নিয়ে এখানে এসেছে, জানলে কখনোই আসতো না তারা। এখন তাদেরকেও নিশ্চিত শাস্তি দেবে সুপারম্যান। থুকু আয়রন ম্যান হবে এখন। সিয়াসা ওষ্ঠপুটে কুটির হাসি নিয়ে কোমরে হাত দিয়ে রসিয়ে রসিয়ে বলতে লাগলো, বেটা খচ্চর, তোকে চুমু খাবো আমি? হ্যাঁ, আমার জীবনে এমন খারাপ মুহূর্ত আসার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পছন্দ করব। কাঠখোট্টা মানুষ কোথাকার, কাঠকে গিয়ে চুমু খা যা। কোনো মেয়ে ওই সিগারেটে পোড়া কালো ঠোঁটে চুমু খাবে না। অদরকারি একটা জিনিস কেটে পানিতে ভাসিয়ে দে। বলতে বলতে বন্ধ দরজার লাগানো পোশাকটি সরে কারো উদাম লোমহীন বুক নজরে এলো। সিয়াসা ভ্রু কুচকে মাথা ওপরে তুলল। শান্ত তীক্ষ্ণ সরু দৃষ্টি মুহূর্তেই ফালাফালা করে দিল তার আমোদিত চিত্তটা। শুকনো ঢোক গিলে সুস্পষ্ট দৃশ্যমান শিরা উপশিরা যুক্ত হাতখানায় আঁকড়ে ধরা নবটির দিকে তাকালো। তালা ঝুলছে কিন্তু লাগালো না। তার মানে ঘরটি তালাবদ্ধ ছিল না, ভেতর থেকে আটকানো ছিল। ভেতরটা হতাশ হয়ে পড়ল। কাচুমাচু মুখে নিজের চারপাশে তাকালো। বাচ্চাগুলো গায়েব। মীর জাফরের বংশধরগুলো আবারও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সঙ্গ ছেড়ে দিয়ে। সে বোকা বোকা হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তির দিকে তাকালো। লোকটা সব সময় তোয়ারে পড়ে ঘোরে কেন? সে তটস্থ ভঙ্গিতে এক হাত জাগিয়ে বোকার মতো সেলুট দিয়ে বলল, আসসালামু আলাইকুম মেজর, ভালো আছেন? দর্পণ নিরুত্তর ভ্রুযুগল বাঁকিয়ে তাকিয়ে সিয়াসা কাচুমাচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আর চোখে একবার দরজার দিকে তাকালো। এখনো দেখেনি তার আগে কেটে পড়া উচিত। আবারও দর্পণের দিকে তাকিয়ে বলল, এদিকটা দিয়ে হাঁটছিলাম, দেখলাম আপনার দরজাটা অনেক সুন্দর, তাই দেখছিলাম। এখন আসি। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছেন কোথায়?
আপনি তো ডাক্তার, কাটাকুটি করার তো আপনার কাজ। তাহলে আমার অদরকারি জিনিসটা না হয় আপনিই কেটে দিন। দর্পণের শান্ত স্বরে বলা কথাটা সিয়াকে নাড়িয়ে দিল। নিজের দুর্দশা আজ করতে পেরে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। হতাশার কণ্ঠে জিজ্ঞেস করল, মাইক্রোফোনও সেট করা সিসি ক্যামেরার সাথে? দর্পণ মৃদু হেসে মাথা নাড়ল। সিয়াসা করুণ চোখে তাকালো। দর্পণের তাতে ভাবান্তর হলো না। সে হাতে রাখা ফোনটা দেখিয়ে বলল, রেকর্ডিংটা পাঠাবো নাকি প্রায়শ্চিত্ত করবেন? প্রায়শ্চিত্ত? সিয়াসা ছোট মুখে বলল। ফলো মি। গম্ভীর গলায় আদেশ করে সে ধপাধপ শব্দ করে ভেতরে চলে গেল। দর্পণ সোজা রান্নাঘরে ঢুকলো। সিয়াসা বিভ্রম নিয়ে দর্পণকে অনুসরণ করল। নিজের দুষ্টু বুদ্ধি আজ নিজের ওপরেই ভারী পড়ল। রান্নাঘরে ঢুকেই দর্পণ গমগমের স্বরে একটি পাত্রের দিকে নির্দেশ করে বলল, ওইখানে মাংস ভিজিয়ে রাখা, এই ঝুড়িতে সবজি ও ওই কৌটায় চাল রয়েছে। 1 কাপ চাল রান্না করবেন, আমার তাতেই হয়ে যাবে। প্রয়োজনে সব কিছুই এই বাম দিকের ক্যাবিনেটের ভেতরে পাবেন। রান্নার ঠিকঠাকভাবে না হলে রেকর্ডিং দুটো ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। বলেই সে গটগট করে বের হয়ে গেল রান্নাঘর থেকে। সিয়াসা হতবাক হয়ে দর্পণের গমনের দিকে তাকিয়ে রইল। এখন তাকে রান্না করতে হবে। দর্পণ গোসল করে আয়নার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ আগেই কোয়ার্টারে ফিরেছিল সে। পোশাক পরিবর্তন করতে করতে ল্যাপটপে চলমান সিসি ক্যামেরার দিকে তাকাতেই চোখে পড়ে ক্ষণপরিচিত মুখটি। যে রসিয়ে রসিয়ে কথা বলছিল সে আনমনা নিজের ঠোঁটে হাত বোলালো। অতটা কালো নয়, দৈহিক বরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা রং। সে সিগারেট খায়, এটা সত্য, তবে এতটা নয় যে ঠোঁট কালো হয়ে যাবে। নিজের এমন অহেতুক কৌতূহলে সে বেশ ইতস্তত বোধ করল। এতটা সিরিয়াসলি নেয়ার কি আছে মাথা ছাড়া মেয়েটির উদ্ভট কথাবার্তা সব। ঘর থেকে বের হতেই কানে আসলো বাসন কাসনের ধূপধাপ আওয়াজ। রাগ ঝাড়ছে বাসনের উপর। মাথা মুছতে মুছতে সে রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ থেকে একটা ক্যান বের করে এদিক ওদিক না তাকিয়ে সোজা বেরিয়ে গেল। সিয়াসা রান্না করতে করতেই বসার ঘরে তাকালো। সোফায় গা এলিয়ে টি টেবিলের ওপর 2 পা সোজা করে রেখে আয়েশি ভঙ্গিতে বসে আছে দর্পণ। টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছুক্ষণ, পরপর ক্যানে চুমুক বসাচ্ছে। সাময়িক সময়ের জন্য নিজেকে দর্পণের কাজের মেয়ে ভেবে বসল সিয়াসা। অন্তত পরিস্থিতি সেটাই নির্দেশ করছে। ভাবনাটা মস্তিষ্কে আসতেই তার রাগ তরতর করে বেড়ে গেল নিজের উপর। হাতের গতি বাড়িয়ে কুচি কুচি করে কেটে ঝাঁঝরা করে ফেলল সবজিগুলো। সুন্দর সাবলীর স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করেই বিষণ্ণ হয়ে পড়ল। অশনি ধেয়ে আসছে হিংস্র বেগে। বিশালাকার আকাশ তার রূপ বদলে নিয়েছে। হাস্য উজ্জ্বল সাজবেলার ঝলমলে নীলাকাশ অচিরেই কালো বর্ণ ধারণ করেছে। বাতাসের গতিবেগ বেড়েছে। প্রকৃতি তখন তার নিজ আলোক সজ্জা হারিয়ে তমসায় আচ্ছন্ন। বৈশাখ মাসের বিষণ্ণ রূপ খুব একটা অস্বাভাবিক নয়। কাল বৈশাখীকে কে না চেনে? তার আগমন যে এই মাসেই ঘটে, এমনি হুটহাট। দর্শন তার অলস দৃষ্টি ঘুরিয়ে একবার সেদিকে তাকালো। ভালো তার কাছে লাগছে প্রকৃতির এমন পরিবর্তিত রূপ। ভ্যাপসা পরিবেশটাতে বহমান শীতল হাওয়া মন ছুঁয়ে যাচ্ছে। খানিক বাদেই শীতল ঝড়ো হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকে তোলপাড় চালাতে শুরু করলো জানালা আবৃত পর্দাগুলোকে উড়িয়ে দিয়ে। শুকনো পাতা ধুলোবালি আষ্টে পড়ছে ঘরে। দর্শন স্থানচ্যুত হলো, ঘরের সব জানালাগুলো লাগিয়ে দিল। কৃত্রিম আলোয় তখন আলোকিত ঘরটির কোণা কোণা। রান্নাঘরে একবার দৃষ্টিপাত করতেই ভেতরটায় অজানা শীতল স্রোত বয়ে গেল। এক মনে কাটাকুটি করছে কিছু, সবজি কাটছে হয়তো। মস্তিষ্ক ইতিমধ্যেই তার অনুমতি ছাড়াই অকল্পনীয় ভয়ঙ্কর এক কল্পনা করে ফেলেছে। দীর্ঘ এই 30 বছরের জীবনে সে কখনোই নিজের একটা গড় বাঁধার স্বপ্ন বাঁধেনি। একলা অসহায় এই কঠিন দুর্লভ পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে কখনো এসব চিন্তা করার ফুরসতি পেলেনি। কখনো ভাবেনি একজন জীবনসঙ্গী হলে ভালো হতো, যে তার স্ত্রী হবে, তার ঘরে থাকবে, তার রান্নাঘরে টুংটাং শব্দ করে ঘর মাতিয়ে রাখবে, ডিউটি শেষে ঘরে ফিরলে আঁচল দিয়ে মুখ মুছে দেবে। তারও একটা পরিবার থাকবে ভাবতেই আরেক দফা শীতল স্রোত বয়ে গেল। কেননা মস্তিষ্কের এই ক্ষণকালের সুপ্ত বাসনাতে সে স্ত্রী হিসেবে ওই রাগান্বিত মুখটিকে কল্পনা করেছে। নিজের মস্তিষ্কের মতিভ্রম যে ঘটেছে তা সে বুঝতে পারছে।
তাই তো দক্ষতার সহিত তা অগ্রাহ্য করে দূর দূর তাড়িয়ে দিয়েছে। কাজের বুয়া ব্যতীত এই প্রথম কেউ তার রান্নাঘরে কেউ রান্না করছে। সেদিনও তাকে সাহায্য করেছিল, তখন তো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন হচ্ছে? কেন বারবার নেত্রপল্লব আড়ালে তাকে পর্যবেক্ষণ করছে? এগুলো কোন ধরনের ছ্যাঁচড়ামো? বিরক্ত হলো বেশ। এলোমেলো দৃষ্টি ফেলে আবার সোফায় বসতেই ধুম করে কৃত্রিম আলো নিভে গেল। সাথে সাথে কারো মৃদু আর্তনাদ কর্ণকুহরে প্রবেশ করল। সে তড়িৎ গতিতে পা চালিয়ে রান্নাঘরে ঢুকল। অন্ধকারে ভয় পেয়েছে বোধহয়। সে মৃদু আশ্বস্তের সুরে বলল, এই তো আমি, ভয় নেই। বলতে বলতেই পকেট হাতাতে লাগলো ফোনের খোঁজে। পারল না তার আগে মৃদু ব্যথাতুর কণ্ঠে মেজর বলে কেউ সম্বোধন করল। অন্ধকারে কড়া পোড়া শক্ত হাতটাকেও আঁকড়ে ধরল। দায়িত্ববানের ন্যায় সেও হাতটি মুঠিতে পড়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করল। মুখের উপর ধরতেই নজরে এলো ব্যথাতুর মুখ কুঁচকে থাকা মানবীর মুখ। আঁকড়ে ধরা হাতটার দিকে নজর দিতেই দেখা মিলল লাল তরল পদার্থ। চুরি চালিয়ে দিয়েছে শাহাদাত আঙ্গুলের ডগায়। খুব বেশি গভীর আঘাত নয়, তবে আহ্লাদের শরীর বেশ খানিকটা রক্ত ছেড়ে দিয়েছে। সে হাতটাকে টেনে বেসিনের নিচে নিয়ে রক্তগুলো ধুয়ে ফেলল। আবার নতুন করে রক্তে রঞ্জিত হয়ে গেল জায়গাটা। কাল বিলম্ব না করে ওষ্ঠপুটের আড়ালে জিব্বার দ্বারা ঘষে নিল রক্তটুকু। সিয়াসা সংকুচিত চিত্তে খানিক পিছিয়ে গেল। সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই কাঠখোট্টা মানুষটার। এ যেন তার ডিউটি মুখাবয়ব এতটা মনোযোগ ও গম্ভীর করে রাখা। হাত টেনে বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। সিয়াকে সোফায় বসিয়ে নিজের ঘরে চলে গেল দর্পণ। সিয়াসা বারান্দা ভেদ করে বাহিরে তাকালো। সন্ধ্যা নেমে গিয়েছে সময় অনুযায়ী। বাহিরে অন্ধকার তো সেই ঝড় শুরু হওয়ার আগেই নেমে গিয়েছে, তাই সময় বোঝা যাচ্ছে না। বাবা নিশ্চয়ই চিন্তা করবে। আর শুধু সবজিটা বাকি রয়েছে, তাহলে রান্না শেষ হয়ে যাবে। আর এই লোকটার সাথে লাগতে আসবে না। বাবা জানলে নিশ্চিত অনেক রাগ করবে তার করা এমন অবুঝের ন্যায় আচরণের কথা শুনলে। হাতের উড়ো স্পর্শে সে দর্পণের দিকে তাকালো। ব্যান্ডেজ করেছে, এতটুকু কাটা ছেঁড়া, তাতে আবার ব্যান্ডেজ। এসব রক্ত কাটা ছেঁড়া তার অভ্যাস আছে। প্রথম প্রথম যখন রান্না করতো তখন অনেক হাত কাটতো, পুড়ে যেত। এখন এগুলো দৈনন্দিন কাজের সঙ্গী। সে হাতটা সরিয়ে নিয়ে বলল, অল্প কেটেছে, ব্যান্ডেজের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাবে। কাঠখোট্টা ব্যক্তিটি শুনল কিনা, শুনল না, বরং সরিয়ে নেওয়া নরম হাতটা টেনে শক্ত করে চেপে ধরো নিজের হাতের মাঝে। নিজের মতো করে ঔষধ লাগিয়ে আবার ব্যান্ডেজ করা শুরু করল। পুরুষালী ম্লান কণ্ঠে বলল, আপনাকে দেখে মাঝে মধ্যে মনেই হয় না আপনি ডাক্তার। সিয়াসার গম্ভীর কণ্ঠ। আমাকে বোঝানোর কথা বলছি না, কিন্তু একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক হিসাবে কিছু বেসিক সতর্কতা মেনে চলবেন। এইটুকু তো একজন সাধারণ মানুষের থেকেও আশা করা যায়। সেখানে আপনি একজন ডাক্তার। কাটা জায়গাটা এইভাবে খোলা রাখলে ধুলোবালি জীবাণু আক্রমণ হবে, ইনফেকশনও হবে। সেই জ্ঞানটুকু থাকা সত্ত্বেও এমন জ্ঞানহীনতার পরিচয় কেন দিচ্ছেন? লম্বা জ্ঞানের বাণী শুনে সিয়াসার মুখ বিকৃত হয়ে গেল। এত জ্ঞানকে শুনতে চেয়েছে? শুধু সবটা বললেই তো হলো ইনফেকশন হবে, সে কি জানে না? অল্প কেটেছে তাই সে বেশি একটা মাথা ঘামায়নি। সে কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। ব্যান্ডেজ করা হয়ে গেলে দর্পণ আবারও বলতে শুরু করো, আজকের মতো ভুল আর করবেন না। আপনার সাথে আর কোনো ব্যক্তিগত ঝঞ্ঝাট নেই, তাই অযথা এই উদ্ভট আচরণ করে নিজের ম্যাচুরিটি নষ্ট করবেন না। যদি আপনাকে আমার প্রথম দিনেই ইনম্যাচিওর মনে হয়েছিল, এতদিনের করা আচরণের সেইগুলো সত্য প্রমাণিত করে দিলেন আপনি। বলেই দর্পণ সিয়ার চোখের দিকে দৃষ্টিপাত করল। মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের অনজ্জ্বল আলোতে অনেকটা স্পষ্ট দুজনের মুখশ্রী। নাকের পাটা ফুলিয়ে আছে মেয়েটি, কথায় কথায় রেগে যায়। কিছুটা সময় সেদিকে ইতস্ততা দূরে ঠেলে তাকিয়ে রইল। কণ্ঠে নম্রতা এনে বলল, বাসায় যাবেন কি করে? অনেকটা বজ্রবৃষ্টি পড়ছে। ছাতায় বাদ বানবে না, তবে দেহে পানির ছোঁয়া রক্ষা পাবে না। কি করবেন তাড়াতাড়ি বলুন, আপনি চাইলে আমি দিয়ে আসতে পারি। সিয়াসা বসা থেকে উঠে দাঁড়ালো, থমথমে মুখে বলল, আর সবজিটুকু বাকি আছে, শুধু সেইটুকু রান্না করি, তারপর যাব। আপনার চিন্তার দরকার নেই, দারোয়ান কাকাকে বলে সে পৌঁছে দেবে আমাকে। আর রান্নার প্রয়োজন নয়,
যতটুকু করেছেন তাতেই প্রায়শ্চিত্ত পূর্ণ হয়ে গিয়েছে। এখন এক কাটা হাতে কাজ করিয়ে কাঠকোট্টা থেকে পাষাণ উপাধি পেতে চাই না আমি। দর্পণ বলল, কণ্ঠে তার বিদ্রুপ স্পষ্ট। সিয়া গায়ে মাখল না, রান্নাঘরের দিকে পা চালিয়ে বলল, এতটুকু কাটায় কিছু হয় না। যাদের একলা জীবন তারাও এর থেকেও অনেক বেশি কিছু সহ্য করে। আপনি হয়তো জানেন না, জানার কথাও নয়। অষ্টপুটে শ্লেষাত্মক হাসি ফুটে উঠল দর্পণে। আসলে কি সে জানে না একলা জীবনে কতটা ব্যথা সহ্য করতে হয়? কিচেন ক্যাবিনেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। এক হাতে জ্বলন্ত ফ্ল্যাশ লাইট, সামনে দাঁড়িয়ে থাকা কড়া রমণীর দিকে তাক করা, যে এক মনে রান্না করছে। আপাত দৃষ্টিতে কেউ এই দৃশ্য দেখলে ভাবনা চিন্তা ছাড়া তাদের সুখী দম্পতি বলে আখ্যায়িত করে দেবে। তবে ভেতরকার দ্বন্দ্ব জানলে হয়তো দাঁড় কুমড়া বলে আখ্যায়িত করত দুজনকে। আপনি কি জেনে শুনে এই কেসে হাত দিচ্ছেন? মেজর ওয়ালিউল্লাহর প্রশ্নে দর্পণ তার থুতনি থেকে হাত নামালো। হ্যাঁ, বান্দরবন সেনাবাহিনী এবং সবগুলো সেনানিবাসের মধ্যে এই একটা কেস রয়েছে যেটা এখনও আনসলভ। এইগুলো মানুষের নির্মম হত্যা করে গেল, ঘাতক এখনও অজানা। সেনাবাহিনীর এত বড় বড় কর্মকর্তা থেকে আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার দিতে পারল না। এমনকি শেষ পর্যায়ে আপনি এই কেসের সাথে যুক্ত ছিলেন, অথচ দেখুন আপনারা কেউই এই কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। মেজর ওয়ালিউল্লাহর মুখে তখন ঘোর অন্ধকার। আবারও সেই অভিশপ্ত পরিস্থিতি শুরু হতে দেখা যাবে না। গম্ভীর গলায় জোর এনে বলল, সেই কেসের দ্বিতীয় কমান্ডার ছিল অবসরপ্রাপ্ত মেজর সাইফ চৌধুরী। সে এবং তার সিনিয়র জেনারেল আশফাক আহমেদ ব্যতীত এই কেসের আগাগোড়া কেউই জানতো না। আমরা তাদের হেল্পিং হ্যান্ড ছিলাম, শুধু নামে মাত্র। সেই বিষয়ে কোনো তথ্য কেউ জানতো না। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই সে এই কেস ক্লোজ করে চাকরি থেকে অবসর নিয়ে নেয়। আর আপনি জানেন, একবার কেউ এই চাকরি থেকে অবসর নিলে পরবর্তীতে সে অভ্যন্তরীণ কোনো তথ্য নিয়ে মুখ খুলতে পারবে না। এতটা অজ্ঞতা থাকবে তার মধ্যে যেন সে কখনো এই চাকরিতে ছিলই না। তবে আপনি কিভাবে এই কেসের গতিবিধি পুনরায় চালু করতে চান? ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, মেজর সাইফ চৌধুরী কেন এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়েই কেস ক্লোজ করে দেয়? এর পেছনে ঘাতক পরিপূর্ণভাবে জড়িত সেটা বোঝা যাচ্ছে, তবে কোনো সকল কর্মকর্তা চুপ করে আছে। দর্পণের শান্ত কণ্ঠস্বর। পানিতে পরিপূর্ণ সাফেদ গ্লাসটা তুলে নিল মেজর ওয়ালিউল্লাহ। দর্পণের দিকে দৃষ্টি না দিয়ে ঠকঠক করে পানি পান করল সে। এলোমেলো দৃষ্টি ফেলে কণ্ঠ খাদে এনে বলল, আপনি একজন নিষ্ঠাবান সাহসী কর্মকর্তা মেজর দর্পণ। এই পেশায় আমি আছি বহু বছর, তাই এটা নিয়ে আমার অভিজ্ঞতা খানিক বেশি আপনার থেকে। আপনার কি মনে হয় মেজর সাইফের মতো বীর বলবান এক যোদ্ধা কি এমনি হার মেনে নিয়েছিল? আপনি বিচক্ষণ মেজর দর্পণ, তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি, ওটা একটা অভিশপ্ত কেস, ভুলে যান ওই কেসের কথা। দীর্ঘ 19 বছর পর ওই কেস নিয়ে ঘাটাঘাটি করলে বর্বরতা ছাড়া আর কিছুই পাবেন না। রক্ত গরম আপনার। এই তেজ আপনি আমাদের দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠায় ব্যবহার করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, একটা শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে। ভেবে দেখুন। দর্পণ মনোযোগ সহকারে শুনল মেজর ওয়ালিউল্লাহর কথা, সময় নিয়ে ভাবল। মস্তিষ্কে এক জায়গায় এঁটে যাওয়ায় সে বিভ্রান্ত হলো না নিজেকে নিয়ে। গমগমে জেদি স্বরে বলল, আমি কেস রিওপেন করছি। এই কেস ক্লোজ হয়েছিল বান্দরবন সেনাবাহিনী, রিওপেনও হবে এইখানে। এমনকি এইবার এই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে। আপনি ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করুন। মেজর ওয়ালিউল্লাহ দীর্ঘশ্বাস লুকিয়ে ফেলল। পেশাগত ফরমাল রূপ থেকে বের হয়ে বোঝানোর সুরে বলল, আপনি হয়তো আপনার সিদ্ধান্তের কাছে খুব সহজেই পৌঁছে যাবেন মেজর, কিন্তু পথিমধ্যে হারিয়ে যাওয়া আপনজনদের আর ফেরত পাবেন না। আই অ্যালার্ট ইউ। দর্পণ মুচকি হেসে মেজর ওয়ালিউল্লাহর সামনে এসে দাঁড়ায়। আমোদিত কণ্ঠে বলল, এই পৃথিবীতে দর্পণের আপনজন বলতে কেউ নেই মেজর। হারিয়ে ফেলার ভয় নেই, তাই হয়তো এই উদ্দামতা কাজ করে আমার মধ্যে। আসছি। বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। আমোদিত কণ্ঠে কথাটা বললেও তার মধ্যে লুকিয়ে থাকা শত শত মলিন তারা যেন লুকিয়ে থাকতে পারল না। মানিব্যাগের বাঁ পাশে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে চোখের সামনে ধরে মলিন হাসল মেজর ওয়ালিউল্লাহ। প্রতিদিন তার জন্য উপহার নিয়ে যেতে হতো, না নিলে সারাদিন গাল ফুলিয়ে বসে থাকতো আর বলতো, ভাইয়া আমার জন্য উপহার আনেনি, তার সাথে রাগ করেছি। এখন আর কেউ ভাইয়া বলে ডাকে না,
ভেতরে থাকা চাপা আর্তনাদগুলো ঠেলে বের হয়ে আসছে। চেয়ার ছেড়ে সোজা বেরিয়ে গেল নিজের কামরা থেকে। উদাম পৃষ্ঠদেশে অস্পষ্ট দুটো ক্ষত দৃষ্টি আকর্ষণে সক্ষম। কাঁধ গড়িয়ে তার কিছুটা নিচে একটা এবং পৃষ্ঠদেশের বাঁ পাশের কশেরুকার মাঝ বরাবর আরেকটা ক্ষত। সরু ধাতব বুলেটের দ্বারা আঘাতপ্রাপ্ত ক্ষত গোলাগুলির সময় লেগেছিল। এমন আরও অনেক আঘাতের চিহ্ন ছিল পিঠ জুড়ে, যেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে অনেকটা স্বাভাবিক করেছে সাইফ। এখন শুধু অস্পষ্ট কিছু গভীর ক্ষত রয়ে গিয়েছে। ছোটবেলায় যখনই বাবার দেহে এমন সুস্পষ্ট আঘাতের চিহ্ন দেখত, সিয়াসার মন ভয়ে আর্তনাদ করে উঠত। তার বাবাকে কি কেউ মারে? নয়তো কিছুদিন পর পর এমন আঘাত কোত্থেকে আসবে? বাবা নামক সুপারম্যানের কোনো আঘাত সহ্য করতে পারত না সিয়াসা। বাবাকে আদর করে জিজ্ঞাসা করত, তার বাবাকে কে মারে? সে তাকে পুলিশ কাকুদের কাছে দিয়ে আসবে। সাইফ তখন হাসি মুখে বলতো, তোমার সুপারম্যানকে মারার সাহস কারণ নেই। তোমার সুপারম্যান খারাপ মানুষদের সাথে ডিসুম ডিসুম করে, তাই একটু ব্যথা লাগে। পরিপ্রেক্ষিতে সিয়াসা আনন্দিত উচ্ছ্বাসিত হয়ে উঠত। তার বাবা ঢিসুম ঢিসুম করে, কি আনন্দ! তার বাবাকে কেউ মারতে পারবে না। সময় গড়াতে থাকে। সিয়াসা তখন বুঝতে পারে তার সুপারম্যানের ক্ষতগুলোর গভীরতাও কারণ। বইয়ের দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে আছে সিয়াসা। বইয়ের দিকে দৃষ্টি থাকলেও অক্ষিপটে ভাসছে দর্শনের উদম পিঠে জলজল করতে থাকা ক্ষতগুলোর চিহ্ন। 6টা বুলেটের চিহ্ন, এছাড়াও পিঠ জুড়ে কাটা ছেঁড়ার অভাব নেই। দুদিন উদাম শরীরে দেখে এগুলো আবিষ্কার করলো সিয়া। কেমন একটা অনিশ্চিত জীবনে সেনা কর্মকর্তাদের, এদের কি পরিবারের মায়া নেই? ব্যথা লাগে না নাকি? কই, তার বাবা তো এখন আর করে না ওই চাকরি পরিবারের ভালো থাকার জন্য। তবে দর্পণ কেন করছে? সিয়াসা ধ্যানচ্যুত হলো। পড়তে বসলে এমন সব অদ্ভুত ভাবনা জেগে বসে মস্তিষ্কে। সে ফের মনোযোগ আনার চেষ্টা করলো। পাশের চেয়ারে বসে কলম কামড়াতে থাকা মিনির দিকে তাকালে সে ভুবন ভোলানো হাসি উপহার দিল। বিরক্তি নিয়ে বলল, আফা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, এইগুলো কি রান্নার কোনো কাজে লাগে? মসৃণ কপালে কয়েকটা ভাঁজ সৃষ্টি হলো সিয়াসার। বলল, এগুলোর সাথে রান্নার কেন কোনো সম্পর্ক থাকবে? এগুলো তো হায়ার ম্যাথের বেসিক রুলস। ওইটাই তো সমস্যা আফা। যদি রান্নাঘরের সাথে ঘরের কাজের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই থাকে, তাইলে আমি এগুলো কেন পড়তেছি? মিনির কণ্ঠে বিরক্তি। গ্রাম থেকে আম্মায় পাঠাইছে কাজ করতে, মানুষের বাড়ি টাকা ইনকাম করতে। কিন্তু এইখানে কাজ তো করায় না, সারাদিন শুধু পড়ায়। পড়ার চেয়ে তো কাজ অনেক সোজা, আনন্দ। সিয়াসা মৃদু হাসল। 2 বছর আগে মিনিকে কাজের জন্য আনা হয় তাদের বাড়িতে। 13 বছরের একটি বাচ্চা মেয়ে। পরিবারের টানাপোড়েনে কাজে বের হতে হয়েছে। এত ছোট মেয়ে দিয়ে কাজ করাতে সাইফের ঘোর আপত্তি। তবে সে তাকে তাড়াবেও না। সিদ্ধান্ত নেয় মিনি হাতে হাতে তাকে সাহায্য করবে, বাকি সময়টুকু সে পড়াশোনা করবে। সেই থেকেই একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তানের মতো বেড়ে উঠছে মিনি। এখন বিজ্ঞান বিভাগে ক্লাস 9-এ পড়ে। প্রচুর মেধাবী মেয়ে মিনি। যেই বছর তাকে স্কুলে এডমিট করা হয় সেই বছরই সে ক্লাসে প্রথম হয়। কিন্তু মেয়েটা একদমই পড়াশোনা করতে চায় না, শুধু ফাঁকিবাজি। সে হাসি মুখে জিজ্ঞাসা করল, মিনি, তোর কটা বন্ধু? ক্লাসের সবাই আমার বন্ধু। প্রথম প্রথম যখন স্কুলে গিয়েছিলি তখন কয়টা বন্ধু ছিল? একজনও না। তখন তো কেউ মিশতেই চাইতো না। কাজের মেয়ে নোংরামে বলতো, কেউ পাশে বসতেই চাইতো না, বলতো দুর্গন্ধ আসছে। মিনি ম্লান কণ্ঠে বলল। সিয়াসা হাসল। এই ঘটনা সে আগে থেকেই জানে। প্রতিদিন মেয়েটা স্কুল থেকে এসে জেদ করতো সে আর স্কুলে যাবে না, তাকে কেউ পছন্দ করে না। তাহলে এখন কেন মিশছে? আরে আফা, আপনি কি নিয়ে পড়লেন আবার? এখন তো আমি ক্লাসের ফার্স্ট গার্ল, সবাই তো আমার সাথে মিশবেই। মিনি বিরক্ত হয়ে বলল। তোর প্রশ্নের জবাব তো তোর উত্তরেই আছে। মিনি হাবাগোবা দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। সিয়া আলগোছে তার মাথায় হাত দিয়ে বলল, প্রথম প্রথম সবাই তোকে ঘৃণা করেছে কারণ তুই একজন কাজের মেয়ে বলে, কিন্তু যখন দেখলো তুই পড়াশোনায় অনেক ভালো, সকলের থেকে এগিয়ে, তখন তারা সবাই তোর বন্ধু হয়ে গেল। কেন হয়ে গেল এটা নিশ্চয়ই আমার বলে বোঝাতে হবে না। খানিকক্ষণ থামলো সিয়াসা, আবারও বলতে শুরু করলো, আমরা পড়াশোনা করি মনুষ্যত্ব বিকাশের জন্য, সঠিক ভুলের পার্থক্য শেখার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, পুরুষ মানুষের উপর নির্ভরশীল না হওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য, যেন আমাদের পরবর্তী প্রজন্মটাও জ্ঞানী হতে পারে। তোমার শিক্ষা রয়েছে, সার্টিফিকেট রয়েছে,
দুনিয়ার মানুষের কাছে তোমার সম্মান রয়েছে, তাই বলছি। দুনিয়ার বুকে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচার জন্য হলেও তোকে পড়াশোনা করতে হবে, বুঝেছিস? মিনি চমৎকার হাসতো, বলল, আমি আগে থেকেই জানি এডি, বুঝিও, কিন্তু যখনই এত রাজদের পড়া দেখি আমার পড়ানটা সলাৎ করে ওঠে আপা। সিয়াসা দাঁত কিরমির করে মিনির কান টেনে ধরল। মিনির বাচ্চা, তোকে যদি আর এই গুরুচণ্ডালী ভাষায় কথা বলতে দেখেছি, আমি রাতের শিফটেও তোকে কোচিংয়ে ভর্তি করিয়ে দিব, দেখিস তুই। মিনি আতকে উঠল যেন। সারাদিন কোচিং স্কুল করতে করতে তার দফা রফা, তার উপর আবার রাত্রেও। সে তৎক্ষণাৎ কান ধরে দাঁড়িয়ে পড়ল। আমার ভুল হয়েছে আফা, না মানে আপা, আর এমন করব না, আপনি রাতে কোচিংয়ে দিয়েন না। সিয়াসা রাগী দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের বইয়ে মুখ ঘুষল। মিনিও নিজের পড়ায় মনোযোগ দিল। 5 মিনিট বাদ সিয়াসা মিটিমিটি হাসছে আর কোনা চোখে মিনির দিকে তাকাচ্ছে। সিয়ার তাকানো দেখে মিনি কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপা, অমন করছেন কেন? তোর কেমিস্ট্রি স্যারের কি খবর? এখন আর প্রেমপত্র দেয়? মিটিমিটি হাসি তখন প্রগাঢ় হাসিতে পরিণত হয়েছে। মিনি খেপে গেল এহেন প্রশ্নে। আফা, আপনি হুদাই আমারে লজ্জা দেন। আপনারে আমার কওয়াটাই ভুল হইছে। মিনির বাচ্চা, তুই আবারও গুরুচণ্ডালী শুরু করেছিস? মিনি জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ কান ধরে বসল। সিয়াসা গম্ভীর গলায় বলল, ক্ষমা করে দেব, আগে বল আর কোনো প্রেমপত্র দিয়েছে কিনা? আফা, মিনি খানিক চেঁচিয়ে উঠল। সিয়াসা হো হো করে হেসে উঠল। মেয়েটির কেমিস্ট্রি স্যার তাকে পছন্দ করে, সদ্য জয়েন করেছে ক্যান্টনমেন্টে। ওয়েল এডুকেটেড, সুদর্শন, কয়েকবার প্রেমপত্রও দিয়েছে খাতার ভাঁজে। কিন্তু মিনু নিরত্তর কয়েকবার চোখ রাঙিয়ে চুপ করে বসে থাকে, আর সে সেটা নিয়ে সবসময় মিনিকে খ্যাপায়। সাইফ, আশফাক, আশরাফ বসার ঘরের 3টা সোফায় 3 জনে গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে বসে আছে। 3 জনের দৃষ্টি 3 দিকে। আশরাফ বেশিক্ষণ চুপ থাকতে পারে না। সে ঘাড় চুলকে দুলাভাইয়ের দিকে তাকালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করো, কি সমস্যা তোমার? বিয়ে করছো না কেন? মেয়ে পছন্দ হয় না? টিভির দিকে পূর্ণ মনোযোগী হয়ে বলল সাইফ। হঠাৎ মেয়ে হবে না, মহিলা হবে। আমার মতো তাগড়া যুবকের জন্য এখনো কত মেয়ে পাগল, সেখানে তোমরা আমার জন্য মহিলা দেখছো? পছন্দ হবে কি করে? 56 বছরে এসে তোমার চাহিদা দেখে আমি শিহরিত। আশরাফ ফিচেল হেসে বলল, তাদের মধ্যে শালা দুলাভাইয়ের থেকেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা জোরদার। ওটাকে চাহিদা বলে না, বলে রুচিবোধ, বুঝলে, রুচিবোধ। চরিত্রহীন লম্পটের কাছ থেকে এমন নিম্ন রুচির পরিচয় পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। আশফাক আহমেদের তাচ্ছিল্য কণ্ঠে সাইফ কপাল কুঁচকাল। আপনার মেয়েও আমার এই রুচিবোধই পরিচয় বহন করে, তাহলে কি ধরে নেব আপনি আপনার মেয়েকে নিম্ন রুচির মানুষ বলে গণ্য করেন? হ্যাঁ, কি বললে তুমি? আমার মেয়ে নিম্ন রুচির কাতারে পড়ে? আমি কই বললাম, আপনিই তো বললেন। আমি তোমাকে বলেছি। আমি আর আপনার মেয়ে তো একই। আমার আশার অযোগ্য তুমি। আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলল, সেটাই, এখন তাহলে আমার যোগ্য একজনকেই এনে দিন। চরিত্রহীন ছেলে, তোমার কত বড় সাহস! নিজের শ্বশুরের সামনে দ্বিতীয় বিয়ের কথা বলছো? আমি কই বলেছি, বলেছি তো রাফি। সাইফ ঠোঁট উল্টে বলল, ওটা আরেকটা নিরক্ষারাম। আমার পরে আমার খেয়ে আমার মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছে। আশরাফকে চোখ রাঙিয়ে বলল আশফাক আহমেদ। আশরাফ কাচুমাচু মুখে হাসল। আমি জল, তুমি স্যালাইন, মিলেমিশে একাকার হয়ে আমরা করব জাতরেল শ্বশুরের নিপাতন। 2 হাত উঁচু করে আড়মোড়া ভাঙতে ভাঙতে সুর তুলল সাইফ। দুলাভাইয়ের এমন অদ্ভুত ছন্দে আশরাফ খিক খিক করে হেসে উঠল। আশফাক আহমেদ বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো। একজন দায়িত্ববান সেনাবাহিনী কর্মকর্তা কিভাবে এমন উচ্ছৃঙ্খল ছেলে মানুষই আচরণ করতে পারে? একজন সেনাবাহিনী কর্মকর্তা হবে বলিষ্ঠ, কঠোর ব্যক্তিত্বের মানুষ, তা না এই ছেলে আস্ত এক ছেঁচড়া। পড়া শেষ করে সিয়াসা বাবার পাশে এসে ধপ করে বসে পড়ল। 3 জনের থমথমে মিনমিনে মুখ দেখে সে ভ্রু নাচালো। কি হলো? আবার একে অপরের পেছনে লেগেছিলে? পেছনে কেন লাগবো, সামনাসামনি লেগেছি। আশরাফ প্রফুল্ল হেসে বলল। সাইফ হাসল, আলগোছে মেয়েকে কাছে টেনে নিল। আম্মা, তোমার ডাক্তার হওয়ার অভিনন্দন পার্টিতে তো সকলেই উপস্থিত হয়েছিল,
কিন্তু আমার একজন নিকটস্থ পার্টনার উপস্থিত হতে পারেনি, তাই চাইছিলাম আগামীকাল যদি তাকে বাসায় এনে ওই আপ্যায়ন করা যেত। তুমি আমার কাছে জিজ্ঞেস করছো কেন পাপা? তোমার যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন এনে আপ্যায়ন করতে পারো। আমি সব তৈরি করে রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। ধন্যবাদ বাচ্চা। ওয়েলকাম বুড়ো। পুরো বলবে না, আমি এখনো ইয়াং হ্যান্ডসাম, ওই বিবাহযোগ্য পাত্র। হ্যাঁ। সাইফ থমথমে গলায় বলল। সিয়া মুখ বাঁকালো। বিয়ের নাম শুনলে পালিয়ে বেড়ানো লোকের মুখে বিয়ের শব্দ বেশ বেমানান। সকাল সকাল আশরাফ আর সাইফ বাজার করতে গিয়েছে। তাজা তাজা সবজি থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু আনলো। আশরাফ ঘেমে নিয়ে একাকার। একটা শর্টস আর হাতাবিহীন গেঞ্জি পরে কানে ইয়ারফোন গুঁজে সারা ঘরে হাঁটছে সে। কলিং বেল বাজতেই সে সেদিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তার ভ্রু কুঁচকে গেল। অদ্ভুত রংচটা পোশাকে আবৃত লম্বাটে হ্যাংনা পাতলা গরনের একটি মেয়ে, চোখের দুই কিনারায় আর থুতনিতে সুতরাং চিহ্ন দেয়া, গায়ে বাহারি রকমের গহনা, আর সে আরও একবার চোখ বোলালো এক খণ্ড তাঁতের কাপড় এক পেঁচে পরা। এটা সিয়া প্রায়ই পরে। কি যেন নাম মনে করার চেষ্টা করো। তাকে ছবি পাঠাতো পড়ে পড়ে। চাকমারা এটাকে কোমর কাটা পোশাক নামে ডাকে। তার মানে মেয়েটি চাকমা, কিন্তু চেহারায় তো সেরকম লাগছে না। সে ভ্রু নাচালো। কি চাই? মনে আছে কে মনি? আপামনি? সেটাই, আপামনিটা কে? আশরাফ ফের ভ্রু নাচালো। মেয়েটি চোখ সরু করে বলল, এই ঘরের মালকিন। শিয়া? মেয়েটি মাথা নাড়ল। আশরাফ মজা পেল। ভোলা ভালা মেয়েটিকে একটু বিভ্রান্ত করে। সে তো জানে মেয়েটি সিয়ার কথা বলেছে। এই ঘরে একজন আছে যার খোঁজে দূর দূর থেকে মানুষ আসে। কোথায় কার সাথে কখন সখ্যতা করে আসে তার খোঁজ তার নিজেরও থাকে না। শিয়ার সাথে কি কাজ? আপনাকে কেন বলবো? আশরাফ ভরকালো। এতক্ষণ তো ভালোই মিষ্টতা ছিল কথায়, আবার তেতো স্বাদ কেন পাচ্ছে? আমাকে না বললে তোমার কার্যসিদ্ধি হবে না। মেয়েটি নিশ্চুপ রইল। কথাটা বাড়িয়ে কোমরের দিকে ঝুলানো কাপড়ের ব্যাগ থেকে 4টা বাঁশ বের করলো। 5 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হবে। আশরাফ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল সেদিকে। এগুলো কি? পাঁচচুরি। কি চুড়ি? আপনি কানে কম শোনেন? আমি কানে ঠিক শুনি, তোমার ভাষা ভিন্ন গ্রহের, সেটা আমি এই ধরনের বাসিন্দা হয়ে বুঝতে পারছি না। আশরাফ সত্যিই চেনে না ওটা কি। সে বান্দরবানে খুব কম থেকেছে, এখানকার তেমন কিছু সে ভালো করে চেনে না। ও মৃন্ময়ী, তুমি এসেছো? তাদের আলাপকালেই সিয়া বের হয়ে আসলো ভেতর থেকে। ক্লু ক্লিপ দিয়ে চুল বাঁধতে বাঁধতে সে দরজার সামনে দাঁড়ায়। মামার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, মামু, ও মৃন্ময়ী। আশরাফের মুখ বিকৃত হয়ে গেল। সিয়া আম্মা, তোর পায়ে পড়ি, তুই কচি কাঁচা মেয়েদের সামনে আমাকে মামু ডেকে আমায় আর বুড়ো বানিয়ে দিস না, ইগো হার্ড হয়। ও তাই নাকি? এই বয়সে এসে নিজেকে কচি দাবি করছো? বুড়ো বাদ দাও, ও হচ্ছে মৃন্ময়ী, আশ্রমের বাচ্চাদের যেই কাকু দুধ দেয় তার মেয়ে। মৃন্ময়ী, এটা আমার মামা। মৃন্ময়ী ভদ্রতার সহিত আদাব জানালো। আসসালামু আলাইকুম মামা। আশরাফের মুখ বড়সড় হা হয়ে গেল। মামা? সে সিয়ার মামা? তাই বলে পুরো মেয়ে জাতি তাকে মামা বলে রাখবে? হতাশ হলো ভেতরে ভেতরে প্রচুর। সিয়া হাসল মামার অবস্থা দেখে। তুই আমাকে আর মামা ডাকিস না সিয়া, দেখা যাবে দুনিয়াতে আমার আর কোনো বউ থাকবে না, সবাই ভাগ্নি হয়ে যাবে। আর এই মেয়ে, শোনো, তুমি আমার কোন মেয়ে বোনের মেয়ে? হ্যাঁ, এরপর থেকে মামা ডাকলে মায়ের দেব। শেষের কথাটা আঙুল উঁচিয়ে শাসিত কণ্ঠে বলল আশরাফ মৃন্ময়ীর উদ্দেশ্যে। মৃন্ময়ী ভোরকে তাকিয়ে আছে সিয়াশার দিকে, যার মানে সে কিছুই বুঝতে পারছে না। সিয়া তাকে আশ্বস্ত করলো, হাত টেনে ঘরে নিয়ে আসতো। বাচ্চুরিগুলো এনেছো? হ্যাঁ মনি, এই নিন। এগুলোকে বাঁশকরল রান্নার জন্য আনিয়েছি মামা। মৃন্ময়ীদের ভিটেতে ভালো মানের বাচ্চুরি পাওয়া যায় প্রায় সারা বছরই, তোমার অনেক ভালো লাগবে খেতে। সিয়া বাচ্চুরিগুলো রাখতে রাখতে বলল, চাকমাদের ভাষায় বাঁশ কোরলকে বাচ্চুরি বলা হয়, মারমারা বলে মাহই, আর ত্রিপুরারা বলে মেওয়া। সে সব কটাকেই জানে, তবে সে সবসময় মৃন্ময়ীর ভাষাটাই ব্যবহার করে। মৃন্ময়ী চাকমা নয়, তারা বাঙালি।
কিন্তু তার পূর্বপুরুষ থেকেই তারা চাকমাদের পাড়ায় থাকে, তাই তাদের চলন বাচন ভঙ্গি কিছুটা তাদের মতো। আশরাফ মাথা নাড়ল। সে বেশ উৎসাহী বাঁশকোড়ল খাওয়ার জন্য শ্রেয়াসা মৃন্ময়ীকে সোফায় বসিয়ে কিছু নাস্তা আনতে গেল। মৃন্ময়ী অস্বস্তি নিয়ে হাত মুচড়াতে মুচড়াতে সোফায় বসত। এমনি সময় হলে সে হাসি মুখে মনির সাথে কথা বলতো, তাকে সাহায্য করতে, কিন্তু এই লোকটার জন্য পারছে না। কেননা আশরাফের শানিত দৃষ্টি মৃন্ময়ীর কোনা কোনা খুঁটে খুঁটে দেখছে। কত বড় চরিত্রহীন পুরুষ, একে না দেখলে সে জানতেই পারত না। সিয়াসা ব্যস্ত হাতে তাজা সবজি বের করল। মিনি তাকে প্রয়োজনীয় সকল কিছু এনে দিল। সাইফ রান্নাঘরে উকি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সেনা কর্মকর্তা নন ওয়েলিক খাবার, ভেজিটেরিয়ান, ব্লা ব্লা ব্লা। এত ঢং কেন তোমাদের পেশায় পাপা? দুনিয়ায় এসেছি 2 দিনের জন্য, খাবার খাবো ইচ্ছে মতো, তারপর মরে যাব, কোনো আফসোস থাকবে না। সাইফ হাসলো। মেয়ের ছেলে মানুষই আচরণে সে তাড়াতাড়ি বের হয়ে গেল রান্নাঘর থেকে। আজ আশার সাথে গল্প করা হয়নি, সেটা এখন করতে হবে। বলতে হবে তার জাদ্রিল শ্বশুর আজ কতবার তাকে চরিত্রহীন লম্পট বলেছে। এমনি কে আসবে রে জানিস? কেন আপা, আপনি জানেন না? মিনির কণ্ঠে বিস্ময়, নেত্রপল্লব তার বড় বড় করে রাখা। কেন, কোন প্রধানমন্ত্রী আসছে যে জানতে হবে? আপনার জন্য সে প্রধানমন্ত্রী না, আইনমন্ত্রী হবে আপা। গাজর হাতে সিয়াসা ঘুরে তাকালো মিনির দিকে। কিসের আইনমন্ত্রী? মেজার দর্পণ, যার ছোট্ট প্যান্ট নিয়ে আপনি টানা হেঁচড়া করছিলেন। সিয়াসা চোখ বড় বড় করে পেঙ্গুইনের মতো হেঁটে আসতো মিনির সামনে, কোমরে হাত দিয়ে বিস্ময় নিয়ে বলল, এমনি সত্যি বলছিস? আপনার কসম। বেয়াদব, মিথ্যা হলে তো আমি মরে যাব। মরবেন না, আমি সত্য বলছি। আচমকা সিয়াসা খুশি হয়ে গেল, আগের থেকেও বেশি উচ্ছ্বসিত হয়ে সব সবজিগুলো একে একে ঝুড়িতে উঠিয়ে রাখলো। মিনি বিভ্রান্তিতে চিত্তে উকি ঝুঁকি দিয়ে দেখছে আপা কি করে। ফ্রিজ থেকে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, পাঙ্গাস মাছ, পাবদা মাছ, ঘি, বাটার সব বের করো। মিনি বিভ্রম নিয়ে জিজ্ঞাসা করো, আপনি কি করতেছেন আপা? আপনাকে হেলদি ফুড রান্না করতে বলেছে। সিয়াসা কিছু বলল না, শুধু কুটিল হাসল। শান্তিপূর্ণ বহমান জীবনাচারে সরব আঁকাবাঁকা পথে দেখা মিলবে, এটাই স্বাভাবিক, এটাই কামনীয়, এটাই জাগতিক নিয়ম। কেননা স্বর্গ ব্যতীত এমন কোনো জায়গা নেই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, যেখানে খারাপ ভালোর মিশ্রণ থাকে না। পৃথিবীও ঠিক একই নিয়মে নিজেকে ধাবিত করেছিল বিবর্তনের দিকে। তবে মানুষই ভেদাভেদ করতে করতে দিনকে দিন যাযাবরে পরিণত হয়েছে। কিছু স্বার্থান্বেষী মানুষ সামান্য কিছু স্বার্থ হাসিলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম আচরণ, শিশু সম্ভ্রম, হাতিয়ে হত্যা নামক জঘন্য কাজেও তাদের অভিপ্রেত নির্লিপ্ততা কাজ করে। আতঙ্কে বাড়ে, দৈন্যদের ক্ষমতাও ততই হারে বাড়ে, যেটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। মানুষের যত সচেতন সচেষ্ট হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে, ততই যেন তারা উচ্ছৃঙ্খল ক্ষমতাধর হয়ে উঠেছে। মুখোশের আড়ালে ফেনা তোলা কেউটার ন্যায় ওত পেতে থাকে। সোনার এই দেশটিকেও এটি অধ্যত্ত রূপে চিরবিরিয়ে ওঠে। দিনকে দিন একটা সক্রিয় চক্র তৈরি হয়েছে, সেগুলো সুযোগ পেলেই ত্রাস সৃষ্টি করছে মানুষের মনে। এদেরকে জঙ্গিবাদ বলা যায় না, আবার সন্ত্রাসীবাদীও বলা যায় না। এমন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইন নাম দিতে ব্যর্থ হয়। তাদের নাম দেওয়ার মূল উদ্দেশ্য হতে পারে না তাদের প্রতিঘাত করা মূল উদ্দেশ্য আইনের। সেই প্রতিঘাতের উদ্দেশ্যেই 19 বছর আগে ট্রাই-7 নামে 7 জন ডিটেকটিভ কমান্ডারের আন্ডারে একটি গ্রুপ তৈরি হয়। ট্রাই-7-এর প্রধান 4 জন ডিটেকটিভ মেজর সাইফ চৌধুরী, মেজর আমিন গাজী, কর্নেল তোফায়েল আহমেদ এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল আশফাক আহমেদ। 7 জনের মধ্যে 4 জন নিহত হয়, যার কারণ এখনও অপ্রকাশিত। 3 জন নির্বাক নিজেদের আনসলভড ব্যর্থ ঘোষণা করে 19 বছর আগে। তারা হলো সাইফ চৌধুরী, জেনারেল আশফাক আহমেদ এবং মেজর ওয়ারিউল্লাহ। অথচ বেঁচে যাওয়া 3 জন এখন এমন প্রতিক্রিয়াহীন যেন তারা কখনো নামই শোনেনি ট্রাই-7-এর। প্রাথমিকভাবে এতটুকু তথ্য জোগাড় করতে পেরেছে দর্পণ। চোখে মুখে তার অসন্তোষ লুটোপুটি খাচ্ছে।
সে ভেবেছিল অন্তত সন্দেহজনক কারোর নাম উল্লেখ থাকবে, কিন্তু না, এই কেসকে একদম নির্মূল করে ক্লোজ করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ এই কেস নিয়ে স্টাডি করে তবে তাকে একদম শুরু থেকে এগোতে হবে। সুবেদার অদ্রিতা পেশাগত ভঙ্গিতে টান টান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণের টেবিলের সামনে। তামাটে কপাল তৈলাক্ত হয়ে উঠেছে প্রকৃতির তাপদাহে। সেদিকে যার বর্ণায় অবহেলা গুরু গম্ভীর মুখটার কপালে আঙুল ঘষে থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করল, মেজর সাইফের স্ত্রীর মৃত্যু এই কেস চলাকালীন হয়েছিল, সেই ব্যাপারে কোনো তথ্য পাননি? নো স্যার, মেজর সাইফের স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যায়। লোকমুখে এতটুকুই শোনা গিয়েছে। ট্রাই-7 জড়িত কোনো ফাইলেই তার স্ত্রী সম্পর্কে কোনো তথ্য উল্লেখ নেই। সুবেদার বলল। কপালের ভাঁজ দৃঢ় হলো দর্পণে। তার জানা তথ্যের সাথে পাওয়া কোনো তথ্যের মিল নেই। সূক্ষ্ম চিন্তার ভাঁজ কপালে থেকেই যায়। তাদের আলাপকারী তথ্য প্রযুক্তির ধারকটি তীব্র শব্দ করে উঠল। 12:30 বাজে তার রিমাইন্ডার দিচ্ছে। সেদিকে নজর দিতেই দর্পণের খেয়ালে আসলো তাকে আজ কারোর আতিথেয়তা রক্ষা করতে হবে। বহুদিনের ব্যবধানে সাইফ দর্পণ একে অপরের জগিং পার্টনার হয়ে গিয়েছে। সেই সাথেই আন্তর্জাতিক দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। তার ডাক্তার মেয়ের থেকে লুকিয়ে চুপিয়ে ডায়েটকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে দুজনে পেট পুড়ে বাটারের তৈরি চিকেন বান খাওয়া। কোলেস্টেরল কমাতে করা দৌড় ঝাঁপ ডায়েট দুজনের বন্ডিংয়ের কাছে ফিকে পড়ে যায়। সেখান থেকেই সাইফের আক্ষেপ সে তার মেয়ের অভিনন্দন পার্টিতে যোগদান করতে পারেনি। তাই আজ তার নিমন্ত্রণ তাদের বাড়িতে। শ্রদ্ধার জায়গা থেকে হলেও তাকে এটা গ্রহণ করতে হয়েছে। কিন্তু যে এই নিমন্ত্রণের উৎস তার জন্য তো কিছুই নেওয়া হলো না। সে অনাহতর ন্যায় অদ্রিতা নামের মেয়েটির দিকে তাকালেও তার ডিপার্টমেন্টের একজন সুদক্ষ সৈনিক অদ্রিতা। সে সুবেদারকে বলল, সুবেদার, আপনি যতদূর সম্ভব এইটা নিয়ে স্টাডি করুন, বাকি কথা রাতের মিটিংয়ে জানানো হবে। এখন আপনি আসতে পারেন। সুবেদার তটস্থভাবে মাথা নাড়ল। সেলুট দিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সে যেতেই দর্পণ অদ্রিতার উদ্দেশ্যে বলল, মিস অদ্রিতা, আপনার হাতে কোনো কাজ না থাকলে আমায় একটু সাহায্য করুন। অদ্রিতা যেন চাঁদ হাতে পেয়ে গেল। চোখে মুখে লুকায়িত উচ্ছ্বাস যেন ঠিকরে বের হয়ে আসছে। তবুও পেশাগত কঠোরতার সামিয়ানা ধারা মেয়েলি আবেগ সামনে নিল সে। বান্দরবন সেনানিবাসে সে কর্মরত বছর দুয়েক। তবে নয়া যোগদান করা এই কাঠখোট্টা কর্মকর্তার প্রতি অচিরেই আনমনে একটা সুপ্ত বাসনা লালিত হচ্ছে। একই পেশায় যুক্ত হয়তো কোনো বাধা আসবে না। সে বিগলিত হেসে বলল, আই অলওয়েজ ফ্রি স্যার, বলুন কি করতে হবে। ধন্যবাদ, ফলো মি। বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। 5 তলা বিশালাকার আয়ম্বরে মুখরিত শপিং সেন্টার। দর্পণ বিভ্রান্ত নিয়ে আশেপাশে তাকালো। কোথায় ঢুকবে? জামার দোকানে নাকি জুতার নাকি চকলেট? ওহ, মেয়েদের তো সাজগোজ খুব পছন্দের। কি যেন বলে, কসমেটিক্স মেবি। হ্যাঁ, সেটাই ভালো হবে মনে হয়। অতিরিক্ত চিন্তা বাড়লো না। চিন্তা কমানোর জন্যই তো অদ্রিতাকে এনেছে। মিস অদ্রিতা, বলুন তো, মেয়েদের কোন জিনিস উপহার দিলে তারা উপকৃত হবে কিংবা খুশি হবে? দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করল। দৃষ্টি এখনো তার এলোমেলো এই মেয়েদের সেকশনে ঢুকলেই সে ঘোরগ্রস্ত হয়ে পড়ে। কোনটা রেখে কোনটা কিনলে ভালো হবে? অদ্রিতার মুখে খানিক অন্ধকার নেমে এলো। স্যার, কার জন্য উপহার কিনবেন? গার্লফ্রেন্ড? সে কৃত্রিম হাসি টেনে বলল, কার জন্য নেবেন স্যার? আপনার বোন নাকি অন্য কেউ? না মানে বয়স গরম জানলে একটু সুবিধা হতো উপহার বাছাই করতে। না, আমার কোনো বোন নয়। এতটুকু শুনতেই আরো অন্ধকারে ছেয়ে গেল অদ্রিতার মুখশ্রী। ফ্যাকাশে চোখে তাকালো দর্পণের দিকে। আমার একজন পরিচিত গুরুজন, তার মেয়ের জন্য ঘরোয়া নিমন্ত্রণ। বয়সের ব্যাপার তো তেমন কিছু জানি না, তবে আনুমানিক 25-26 হবে, যেহেতু সদ্য ডাক্তার হয়েছে। মুহূর্তেই শত প্রজাপতিরা ডানা ঝাপটাতে লাগলো অদ্রিতার মন মস্তিষ্কে। মলিনতা দূর হয়ে উল্লাসিত চঞ্চল হয়ে উঠল নিভে যাওয়া বদন। পরপরই আবারও মিলিয়ে গেল সকল উল্লাস দর্পণের কথায়। আর দেখতে কিছুটা মাখনের মতো, সফট, হলদেটে ক্ষুধীন বরণ। দর্পণ ঠোঁট কামড়ে ভাবুক কণ্ঠে বলল,
সে সিয়াশাকে দেখেছে, গভীরভাবেই দেখেছে, তবে তার বর্ণনা দেওয়ার অভিজ্ঞতা তার নেই। মেয়েদের অপার্থিব সৌন্দর্যের বর্ণনা কিভাবে দেয়? মাথায় এগুলোই এসেছে বর্ণনা স্বরূপ, তাই এগুলোই বলে দিয়েছে। অদ্রিতা কোনো মতে হাসল। পরিচিত একজনের মেয়ে তাই বলে এমন বর্ণনা আশা করেনি সে। বলল, তাহলে তো খুব সুন্দরী। আপনি বরং সাজগোজের কিছু জিনিস নিতে পারেন। আজকাল মেয়েরা তো মেকআপ সুন্দরী হয়, পছন্দ করবে খুব। অদ্রিতার কথায় দর্পণ খানিক প্রতিবাদ করল। সকলে এমন হয় না। আপনি বরং চলুন, আমরা ওই দোকানটাতে ঢুকি। একটা গহনার দোকানের দিকে নির্দেশ করে বলল দর্পণ। অদ্রিতা কিছুটা অবাক হলো দর্পণকে গোল্ডের দোকানে ঢুকতে দেখে। সে হাস্যকর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই গোল্ডের কিছু উপহার দেবেন না স্যার? এত দামি উপহার সামান্য ঘরায় হোক নিমন্ত্রণে তো কেউ দেয় না। নিমন্ত্রণ তো নিমন্ত্রণ হয়, ঘরোয়া আর এলহাই বলে কিছু হয় না। তেমনি উপহারও এমন হওয়া উচিত যা জীবনের শেষ পর্যন্ত একজনের সাথে থাকবে, কাজেও লাগবে। বলেই সে একটা ব্রেসলেট হাতে নিল। দূর থেকে এটাই চোখে বেঁধেছিল, তাই ঢুকেছে এখানে। হোয়াইট গোল্ডের ওপর ডায়মন্ড কাটের ব্রেসলেট। সে মুচকি হাসল। রাগী মেয়েটা যখন হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলবে, তখন ঝুলন্ত চাঁদ তারাগুলো নাচবে। সে কিনে নিল সেটা। এই জীবনে শুধু ইনকাম করেই গেল, খুব একটা খরচ তার নেই। ব্যাংক থেকে প্রতি মাসে মেসেজ আসে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। সে কখনো অ্যামাউন্ট পড়েও দেখে না, ঠিকভাবে বলতেও পারবে না কত হয়েছে, গণিত নাকি অগণিত। গড নোজ ওয়েল। গায়ের রক্ত ঝরায় সে দেশের জন্য, টাকার জন্য নয়। তন্মধ্যে নিজের বাঁচার তাগিদে যেটুকু প্রয়োজন মাঝে মধ্যেই একজন খরচ করার মতো মানুষের খুব প্রয়োজন বোধ করে। সে তার অবহেলিত টাকাগুলোকে খরচ করবে, বলবে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা এনো, ওটা এনো, আমাকে কিছু টাকা দাও। তবে আফসোস, এমন আবদার করার মতো ত্রিভুবনে তার কেউ নেই। তাই এই খরচটাও তার কাছে অতি সামান্য ঠেকল। পুরোটা সময় অদ্রিতা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটিয়ে দিয়েছে। একটা সামান্য পরিচিত মেয়ের জন্য স্যার এত দামি উপহার দিল। মনে মনে বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করল দর্পণকে। হতাশা ছেয়ে গেল ভেতরে ভেতরে, তবে তার হতাশা নিমিষেই উবে গেল দর্পণের কথায়। আপনি তো নাকের ফুল পড়েন, এটা আপনার জন্য। আর অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। অদ্রিতা নিতে চাইল না। ওটাও দামি ডায়মন্ডের 3 পাথরের একটা নথ। তবে দর্পণের কথা নয়, বরং আদেশের পরিপ্রেক্ষিতে সে কিছুই বলতে পারে না। হাসি মুখে উপহারটা নিল এবং মন থেকে শঙ্কার বীজও দূর হয়ে গেল। স্যার উদার মনের মানুষ, সকলের ক্ষেত্রেই সে এক প্রভেদহীন। জোহরের নামাজটা দর্পণ, সাইফ, আশফাকের সাথে গনির মোড়ের বড় জামে মসজিদে পড়ল। তাদের সাথে হাঁটতে হাঁটতে চৌধুরী নিবাসে চলে গেল সে। গেট সংলগ্ন রাস্তায় আসতেই একজন সৈনিক দাঁড়িয়ে আছে ফুলের তোড়া আর একটা ব্যাগ হাতে। দর্পণ বলল সেটি তার মালিকের কাছে পৌঁছে দিতে। সিয়াশা দরজা খুলতেই দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবিতে আবৃত বলিষ্ঠ দেহের 3 পুরুষের। সরু চোখে একবার তাকিয়েছিল ওই ৮-৬০ শ্যামরাঙা মুখশ্রীর দিকে। তাকে একদম অদেখা করে ঢুকে গিয়েছে। পেছন থেকে একজন খাকি পোশাকে আবৃত সৈন্য বিশালাকার একটি ফুলের তোড়া ধরিয়ে দিল। ছিমছাম গরনের দেহটার খানিক বেগ পেতে হলো মস্ত বড় তোড়াটি ধরে থাকতে। তোড়ার আড়ালে থেকে মাথা বের করে বিভ্রম নিয়ে জিজ্ঞাসা করল, এটা আমায় কেন দিচ্ছেন ওমর ভাই? পাপা এনেছে? নো ম্যাম, এটি দর্পণ স্যারের নির্দেশে আপনাকে দেওয়া হয়েছে। কি? সিয়াশার কণ্ঠে বিস্ময়। সে একবার অদূরে মৃদু হেসে গম্ভীর গলায় বলতে থাকা ব্যক্তির দিকে তাকালো, আরেকবার লাল গোলাপে পরিপূর্ণ তোড়াটির দিকে। মানুষকে ফুল দিতে হয় এটা বুঝি কাঠখোট্টা লোকটা জানে? আশরাফ, সাইফ, আশফাক, দর্পণ জমিয়ে আড্ডা দিচ্ছে। খুব জমে উঠল 4 জন যুক্তিবাদী নাগরিক হিসেবে। দেশের সকল সমস্যা এমন যুক্তিবাদী মানুষদের আড্ডাতেই যেন সমাধান হয়। আইনগতভাবে সেগুলো খুবই খবরের কাগজে ছাপা হয়, কালপ্রিটদের আর খতিয়ে দেখা হয় না। মাঝে মধ্যে আশরাফ আর সাইফের উচ্চস্বরে হাসির শব্দ আসছে। দর্পণ আশফাক নিঃশব্দে হাসে, তাও ক্ষণকালের জন্য। বেশিক্ষণ হাসি দেখা যায় না গম্ভীর মুখখানায়। সকলে আমোদিত চিত্তটা নিয়ে হাজির হলো খাবার টেবিলে। মিনি আর সিয়াশা সবকিছু সাজিয়ে রেখেছে আগে থেকেই। সাইফ উচ্ছ্বসিত হয়ে প্রত্যেকটা খাবারের ঢাকনা তুলল। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
সাইফের ফ্যাকাশে মুখ দেখে আশফাক আর আশরাফও উঁকে দিল খাবারগুলোর মাঝে। সহসা মুখে হাত দিয়ে কেসে উঠল আশরাফ ও আশফাক। ঘিতে ভাজা পোলাও, মশলা তেলে জুবুথুবু রোস্ট লাল হয়ে আছে। খাসির মাংস, গরুর মাংস, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ সব যেন তেলের ভেতর সাঁতার কাটছে। মশলার কারণে প্রত্যেকটা খাবারের কালার চমৎকার লালচে হয়ে আছে। সাইফের মাথা হেট হয়ে গেল খাবারের অবস্থা দেখে। এমন খাবার তো দর্পণ মুখেও তুলবে না। মেয়েটি যে প্রথম দিনের প্রতিশোধ তুলেছে সেটা বোঝার আর বাকি রইল না। সে জানে সেই কথা। শ্বশুর শালার দিকে অসহায় হয়ে তাকালো সে। একজনকে ডেকে এনে এভাবে অপদস্থ করার কোনো মানে হলো? এতে তো তাকে অপমান করা হচ্ছে। আশফাকও অসহায় বোধ করলো। এখন চাইলেই রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে পারে, কিন্তু এতে সিয়াশাকে ছোট করা হবে। সাইফ লজ্জিত ভঙ্গিতে বলল, ইয়াংম্যান, আমি দুঃখিত। সিয়া হয়তো বুঝতে পারেনি তুমি অয়েলি খাবার, হেভি খাবার এড়িয়ে চলো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল তাকে সাবধান করা। আমি খুবই লজ্জিত। দর্পণ শশব্যস্ত হয়ে উঠল। সে বলল, এটা কি করেছেন স্যার? এইখানে লজ্জিত হওয়ার কিছু নেই। যে যেটাতে অভ্যস্ত সেটাই করেছে, আর সমস্যা নেই। একদিন হেভি ফুড খেলে খুব একটা ক্ষতি হবে না, বরং ভালোই লাগবে। স্বাধীন খাবার খেতে খেতে মুখের রুচি নষ্ট হওয়ার উপক্রম। আজ অন্তত রুচিতে একটু বিঘ্ন ঘটলে রুচি উদ্ধার করা যাবে। আপনি লজ্জিত হবেন না। দর্পণ মৃদু হেসে বলল। সাইফের মুখে তখনও অন্ধকার। সে মুখ ছোট করে বলল, তুমি চাইলে আমি বাইরে থেকে খাবার আনতে পারি। নো স্যার, কোনো দরকার নেই। আপনি বসে পড়ুন, আমি এটা খাবো। ঘরোয়া খাবারের স্বাদের কাছে বাইরের সকল খাবারের স্বাদ তুচ্ছ। অতঃপর অতিরিক্ত মশলা, তেল, মরিচ সহ সেই খাবারগুলোই সকলে বিনা অভিযোগে খেয়ে নিল। পুরোটা সময় মিনি তাদের পাশে ছিল, কিন্তু সিয়া ঘরে খাপটি মেরে বসেছিল, একবারও বের হয়নি। এটা কোন ধরনের ছেলে মানুষ সিয়া? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? একটা মানুষকে নিমন্ত্রণ করিয়ে এনে এইভাবে অপদস্থ করে কি পেলে তুমি? এতে করে তুমি তোমার প্রতিশোধ নাওনি, বরং আমাকে ছোট করেছো তার সামনে, বুঝলে? সাইফের রাগান্বিত কণ্ঠস্বর। সিয়াশা হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। মাঝে মধ্যেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বিগত 10 মিনিট যাবৎ সাইফ বকছে সিয়াশাকে। বাবার থেকে এভাবে বকা সে কখনো খায়নি, তাই আজ এভাবে তার খারাপ লাগছে। আমি সত্যিই এটা আশা করিনি তোমার থেকে। আমি চাইলে বাকি সবার মতো তাকে কোনো 5 স্টার হোটেলে খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ জানো, কারণ হলো ছেলেটা একটা অনাথ, তার কোনো পরিবার নেই। বাসার খাবারের স্বাদ কেমন হয় এটা হয়তো সে কখনোই জানে না। তাই আমি চেয়েছিলাম তাকে মন মতো একটু আপ্যায়ন করব। বাসার খাবার, হাতে তৈরি করা খাবার খাওয়াবো, কিন্তু না, তুমি তো এটা করলে না, বরং ছেলেটাকে আরো কষ্ট দিলে। ফের সাইফের রাগান্বিত কণ্ঠে সিয়াশা ফুপিয়ে উঠল। কান্নারত গলায় বলল, তুমি তো এগুলো আমাকে আগে বলনি, তাহলে তো আমি এমন করতাম না। সেম অন ইউ সিয়া। আমি বলবো, তারপরেও তুমি মেহমানকে সেভাবে আপ্যায়ন করবে। এটাই শিখিয়েছি আমি তোমাকে। হ্যাঁ, তুমি আমাকে বাজেভাবে ছোট করলে, এমনকি এটাও প্রমাণ করলে আমি তোমাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। বলেই সাইফ গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আশফাক দরজার সামনে দাঁড়িয়ে। আশরাফ বলল, এভাবে না বললেও পারতে, ও ছোট, বোঝেনি। জীবনের 25টা বছর পার করে এসেছে সে। এখনো তাকে ছোট বললে সেটা তাকে উচ্চুন্নে যেতে দেওয়া হবে, বুঝলে? তার ভুল কাজগুলোকে প্রশ্রয় দেওয়া হবে, বুঝলে? বলেই আশফাকের রাগী দৃষ্টি উপেক্ষা করে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল সাইফ। আশফাক ধীর পায়ে সিয়ার ঘরে ঢুকল। কান্নারত দেহটাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আজ যেটা করেছ সেটা ঠিক হয়নি গিন্নি। কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়। তেমনি বাবাকে, আমাকে অসম্মানিত করেছ। এখন আর কেঁদো না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। সিয়া, কাঁদিস না। তোর মামু আছে না, দেখিস আজ বিকালেই মেজরকে পুরো ওয়েস্টার্ন ইনের সব হেলদি ফুড এনে খাওয়াবো। বলবো সিয়া খাইয়েছে। রাফি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল। সিয়া কিছু বলল না, সেভাবেই বসে রইল কান্নারত চোখে হাতের মুঠোয় থাকা আকর্ষণীয় জলজল করতে থাকা অলংকারটির দিকে। যাওয়ার সময় তাকে অভিনন্দন জানিয়ে এটা দিয়ে গিয়েছে সাথে এক ব্যাগ চকলেট মিনির জন্য। সে ধীর পায়ে হেঁটে বাবার ঘরের সামনে দাঁড়ালো। আটকানো নয়, চাপিয়ে রাখা।
সে উকি দিল ঘরের ভেতরে বাবা বই পড়ছে শুয়ে শুয়ে। সে ভেতরে ঢুকতেই সাইফ অন্যদিকে কাঠ ফিরে শুয়ে বই পড়তে লাগলো। সিয়াসার ভেতরটা ভেঙে আসতো বাবার থেকে অবহেলা সে একদম সহ্য করতে পারে না। কান্নারত দেহটাকে নিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল, শক্ত করে জড়িয়ে ধরল বাবার পেট, শব্দ করে কেঁদে উঠল, বলল, এই বুড়ি বলেছি না সরি, আর করবো না তো এমন। তবু এমন রাগ দেখাচ্ছ কেন? ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, জানো না ক্ষমা করা মহৎ গুণ। সাইফ শুনল না। সে ভয়াবহ রাগ করেছে, আজ তার ইগো হার্ট হয়েছে। তার মেয়ে, তার অহংকার ছিল, মেয়েটি সেটাই ভেঙে দিয়েছে। সে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে ঘুরে গেল। সেখানেও সিয়াসার অতর্কিত হামলা। সেদিকে গিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। সরি বলেছি তো, এখনো কেন রাগ দেখাচ্ছ? কথা বলো না। এই বুড়ি, কথা বলতে বলেছি না? মামাকে বলে দেবো কিন্তু। আমার কাছে ক্ষমা না চেয়ে যার কাছে চাওয়া উচিত তার কাছে চাও। হ্যাঁ হ্যাঁ, তার কাছেও চাইবো। তুমি এখন কথা বলো তো আমার সাথে। তোমার সাথে কথা বলার মতো কিছুই নেই আমার কাছে। কেন নেই? নেই মানে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বলা লাগবে না, আমিই বলছি। সেটা মন দিয়ে শুনবে আর হু হা উত্তর করবে। আচ্ছা। সাইফ হাসি আটকে বলল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আশরাফ হাসল মা হীরা মেয়েটির আহ্লাদ দেখে। আপার সবচেয়ে প্রিয় যদি কিছু থেকে থাকে সেটি ছিল সিয়াসা। সিয়া আসবে থেকে আপা একদম লাফালাফি করতো না। সিয়া জন্মানোর পর সে কি কান্না তার একটা পরী হয়েছে। সে সব সময় আগলে রাখবে তার পরীকে। সবসময় বলতো, দেখ রাফি, আমার একটা পরী হয়েছে, আমি তাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না। আজ সেই নিজে দূরে চলে গেল সেই পরী মেয়েটিকে ফেলে। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বেশি হয়েছিল তার পরী মেয়েটিকে একা ফেলে রেখে যেতে হয়েছে। যে খুব তর্বে ছিল কি আপা, কি অবস্থায় ছিল সে। শত শত প্রশ্ন, কষ্ট, যন্ত্রণা আজও দাফন করে রেখেছে তারা তিনজন, যেগুলো কখনো সামনে আসতে দেবে না তারা। রাত 10টায় বাড়িতে ফিরল দর্পণ। গোসল সেরে রান্নাঘরে উঁকি দিল, আজ তো কিছু রান্না করা হয়নি। এখন বাইরে যাবে খেতে। টি শার্ট ট্রাউজার পরে পকেটে গাড়ির চাবি আর মানিব্যাগ ভরে নিল। বের হওয়ার জন্য দরজার নব খুলতেই হঠাৎ করে কারোর বেরং চেহারায় সে খানিক ভরকাল। এখন এভাবে সে নিশ্চয়ই সিয়াসাকে আশা করেনি। ভ্রু যুগল প্রশ্নবিদ্ধ রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আপনি এইখানে? সিয়াসা নত মস্তকে হাতের টিফিন বক্সটা এগিয়ে দিল। দুঃখিত, ভুল হয়ে গেছে। পাপার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে করেছিলাম ওগুলো। আমি কি কিছু বলেছি? সেটাই বলেননি কেন? আপনার বলা উচিত ছিল। এখন বকে দিন আমাকে, নয়তো পাপা আমার সাথে ঠিক করে কথা বলবে না। পাপার পরই পাপার মান ভাঙাতে এইখানে এসেছে। অষ্টপুটে শ্লেষাত্মক হাসি নিয়ে বলল দর্পণ। সিয়াসা হ্যাঁ বোধক মাথা নাড়ল, তৎক্ষণাৎ আবার মাথা ডানে বামে ঝাঁকালো। না না, আপনার রাগ ভাঙাতে এসেছি। আমি তো রাগ করিনি। একবার চোখ তুলে দেখে নিল হেয়ালি করা চোখ দুটোর দিকে, পরে আবারও বাড়িয়ে দিল টিফিন বক্সটি। দর্পণ সেদিকে একবার তাকিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল সেটি। চোখে বাঁধল ফর্সা মোলায়েম হাতটাই ছুলতে থাকা চারতারাগুলোর দিকে। আবছা আলোয় উজ্জ্বলতা ছড়াচ্ছে। অষ্টপটের হাসি প্রগাঢ় হলো। কাঠখোট্টা মুখটার জিভে তখন খানিক প্রশংসারা ভর করেছে। হাতের মালিকের জন্য নয়, নিজের পছন্দের জন্য। দর্পণের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো শ্রিয়াসা। মৃদু হেসে বলল, কাঠখোট্টা মেজরের পছন্দের প্রশংসা করলে তা অতি নগণ্য হবে। দর্পণ মুচকি হাসল, দরজায় হেলান দিয়ে অলস গলায় বলল, সে অতি নগণ্য শব্দটি শুনলেও কাঠখোট্টা মেজরে নিজের উপর কনফিডেন্সটা আরও বাড়বে। অনন্য। এতটুকু শব্দ কানে আসতেই ঘেমে নিয়ে একাকার দেহটি অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক পর সেদিকে অযথায় তাকিয়ে থাকলো দর্পণ। দরজা লাগিয়ে গাড়ির চাবি মানিব্যাগ ফের তাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিল। টিফিন বক্সটা খুললে কয়েক ধরনের লাইট খাবার পাওয়া গেল, যেখানে রয়েছে রাইস, চাইনিজ ভেজিটেবল, সালাদ, হালকা মশলায় রান্না করা মাছ। দর্পণ এগুলোতে অভ্যস্ত। চামচের মাথায় তুলে একটু মুখে দিতেই সে ভ্রু উছালো, বিড়বিড় করে বলল, ডাক্তার তো ঘরের বাইরে, সব কিছু তো পারফেক্ট, শুধু মাথাটা মাঝের মধ্যে গায়েব হয়ে যায় আর কি। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি।
আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।